আমাদের মাঝে অনেকেই আছে যে ওই যে সেলফি তোলে, মানে অনেকেরই আছে সেলফি রোগ আছে। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে বা প্রোগ্রামে গেলে, ঘুরতে গেলে আমরা অনেক ছবি তুলি, তারপরে ভিডিও করি। আসলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির রুল যদি আপনার জানা থাকে তাহলে এটার একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে ভিডিও করা কিংবা ছবি তোলা কিংবা মনে করেন যে এডিট করার ক্ষেত্রে আপনার সেইটা দেখতে সুবিধা হয়, বা সেটা মানসম্মত কাজ হয়েছে কিনা, বা সেই ভিডিও ফুটেজটা এবং ছবিটা মানসম্মত হয়েছে কিনা, সেটার জন্য এই রুলগুলো জানা দরকার। এখন আপনাদের আবার মনে এই কোশ্চেন জাগতে পারে যে কি ব্যাপার ভাই, আবার এইগুলো নিয়ে, এইসব রুল টুল নিয়ে কথা বলতেছে কেন? আসলে মানে আপনারা আবার এটাও বলতে পারেন যে মানে এডিটিং এর ক্ষেত্রে আবার এসব কিসের রুলস? আছে, দরকার আছে ভাই। আসলে আপনি যখন একটা মানে ফুটেজ নিয়ে কাজ করতে যাবেন, আপনি যখন একটা ভিডিও ফুটেজ নিয়ে বা একটা ছবি নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার এই মানে মানহীন যদি কোনো কাজ পান এরকম, তো ওই মানহীন কাজটাকে মানসম্মত কাজ করার জন্য আপনাদের সেই রুলগুলো জানা থাকতে হবে। নিম্নমানের কাজটাকে মানসম্মত করার জন্য আমাদের এই রুলগুলো জানা থাকতে হবে। আর এইটা এমনও কোনো কঠিন কিছু না, বা এমন কোনো রকেট সায়েন্স না যেটার জন্য আপনার মানে এটার উপর ডিপ্লোমা কোর্স করা দরকার দরকার নাই। আপনাদের ফটোগ্রাফি কোর্স এত টাকা দিয়েও করার দরকার নাই, এত কিছুই করার দরকার নাই এটার জন্য। আমি যেটা সহজ ভাষায় আপনাদেরকে শিখাবো বা বলবো, জাস্ট এই জিনিসটা একটু মাথার ভিতরে রেখে দিন। আপনারা তো আর আন্তর্জাতিক মানে পুরস্কার পাওয়ার জন্য তো আর মানে ফটোগ্রাফি করবেন না বা ভিডিওগ্রাফি করবেন না, কিন্তু আপনি যখন এডিটিংটা করতে যাবেন তখন এই সিম্পল মানে ট্রিকগুলো মাথার মধ্যে রাখলেই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, আমরা আজকে কি শিখবো? আজকে হচ্ছে ক্লাস 2, ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন টেকনিক্স। ওকে, তো রুল অফ থার্ডস হচ্ছে আমাদের প্রথম আলোচ্য বিষয়। তারপর হচ্ছে লিডিং লাইন্স, আর হচ্ছে সিমেট্রি, আর হচ্ছে ফ্রেম ইন ফ্রেম। হ্যাঁ, এটা আপনি যেমন পিকচারের ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করা যায়, ঠিক তেমনি সেম ভাবে ভিডিওগ্রাফির ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লাই করা যায়। আমরা তো সবাই চিনি ভার্টিক্যাল, ভার্টিক্যাল কোনটা আর হরিজন্টাল কোনটা, চিনি না? চিনি তো। জি ভাইয়া। হ্যাঁ, মানে হচ্ছে যে এইভাবে খাড়া যে লাইনটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, এই যে এখানে দেয়া আছে, আর এটা হচ্ছে হরিজন্টাল। ওকে, ঠিক আছে, আমরা চিনলাম ভার্টিক্যাল আর হরিজন্টাল কি। এখন ধরেন এইটা হলো আমাদের মোবাইল বলেন, ক্যামেরা বলেন বা যাই বলেন, যে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে আপনি ভিডিও করবেন বা ছবি তুলবেন, যাই বলেন না কেন, এটা একটা ফ্রেম। আমরা আগের ক্লাসে কি শিখছি যে ফ্রেম কি? ফ্রেম হচ্ছে আপনার অনেকগুলো ছবির একটা ছবি, যেটা হ্যাঁ, যে একটা বর্ডারের মাঝখান দিয়ে যে জিনিসটা দেখা যায়, ওই ছবিটাকে দেখা যায়, সেটাই হলো ফ্রেম। মনে আছে? এর আগের ক্লাসে কিন্তু এই জিনিসটা শিখছি। এখন এই ফ্রেমটাকে যদি ধরেন আমরা তিনটা ভাগ করি, মাঝখানে যদি এরকম দুইটা লাইন দেই, মানে হরিজন্টালি যদি দুইটা লাইন দেই, এরপর ভার্টিক্যালি যদি আরো দুইটা লাইন দেই, তাহলে আমরা কি পাচ্ছি? এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আর এই ৯, এই ৯টা ঘর। হ্যাঁ, আচ্ছা, এই ৯টা ঘর দেখেন, এই দুইটা লাইনের কারণে এই একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হ্যাঁ, মানে একটা এখানে ইন্টারসেপ্ট হয়েছে, এখানে ইন্টারসেপ্ট হয়েছে, আবার এই দাগটা আর এই দাগটার কারণে এইখানে ইন্টারসেপ্ট হয়েছে, আবার এখানে ইন্টারসেপ্ট হয়েছে, এখানে ইন্টারসেপ্ট হয়েছে, মানে মিলিত হয়েছে। ওকে, তাহলে আমরা কয়টা বিন্দু পেলাম? একটা, দুইটা, তিনটা, এই চারটা। এখন এই এই বিন্দুগুলোকে যদি আমি এ, বি, সি, ডি গ্রেডে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, এই বিন্দুটা সি বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু।
এই গ্রেড অনুসারে এক একটা বিন্দুর কিন্তু আবার মূল্যায়ন আছে। যেমন এ যে বিন্দুটা, এইটার যতটুকু মূল্যায়ন আছে, মনে করেন যে এই এ বিন্দু, বি বিন্দু, এ বিন্দুর যে দাম, ধরেন যে এ বিন্দুর হচ্ছে 100%, বি বিন্দুর হচ্ছে 80%, সি বিন্দুর দাম হচ্ছে আপনার 60%, আর ডি বিন্দুর দাম হচ্ছে আপনার 40%। তাহলে সবচাইতে কম দাম হচ্ছে ডি এর, ডি এর চাইতে এবং ডি এর চাইতে বেশি আর বি এর চাইতে কম হচ্ছে সি, আর সি আর ডি এর চাইতে বেশি হচ্ছে দাম হচ্ছে বি এর, এবং বি, সি, ডি এই তিনটার চাইতে দাম হচ্ছে আবার এর, এ বিন্দু। তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম যে এই উপরের এই দুইটা দাগ, এই এখান থেকে এখানে যে দাগটা আসছে, উপর থেকে নিচে যে দুইটা দাগ নামছে, এবং এই পাশ থেকে মানে বাম পাশ থেকে ডান পাশে যেই দুটো দাগ গেছে, এই 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 কি বলে এটাকে, চারটা দাগ, এই চারটা দাগের কারণে আমরা যেই বিন্দু চারটা পেলাম, এই বিন্দু চারটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আর ছবি তোলার সময় এই মেইন চারটা পয়েন্টের যদি কোনো একটা পয়েন্টে আপনার সাবজেক্ট থাকে, তাহলেই সেটা রুল অফ থার্ডস হিসেবে বিবেচিত হবে। রুল অফ থার্ডসটাকে আবার আমরা অন্য আরেকটা নামে চিনি, যেটার নাম হলো গোল্ডেন রুল অফ কম্পোজিশন। আসলে এই গোল্ডেন রুল অফ কম্পোজিশনটা আসছে কোত্থেকে? ছবি আঁকা থেকে। ছবি আঁকা থেকে কিভাবে আসছে এই জিনিসটা? আমি বললাম না, সবকিছুর আবিষ্কার, এই যে আপনার ফটোগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি বলেন, ভিডিওগ্রাফি আসছে ফটোগ্রাফি থেকে, ফটোগ্রাফি আসছে পেইন্টিং থেকে, সবকিছু সেই লিওনার্দো দা ভিঞ্চির সময়ও উনি যখন যেই ছবিটায় আঁকতেন, ওইটা ফলের হোক বা মোনালিসার হোক বা যাই হোক, সাবজেক্টটা কিন্তু সবসময় ওনার চোখের সামনে থাকতো, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা থাকতো পেছনে। তার মানে কি, ওনার চোখে, একজন শিল্পীর চোখে কি থাকতো, মেন সাবজেক্টটা ওইটার উপর ফোকাস থাকতো বেশি, আর ব্যাকগ্রাউন্ডের উপর ফোকাস থাকতো কম। যার কারণে এই রুল অফ থার্ডস এর এই যে যে রেশিওটা যেটা আসছে, যে স্ট্রাকচারটা আসছে, এটা কিন্তু পেন্টিং থেকে আসছে। সহজ ভাষায় আমি বলতেছি, দেখেন এখানে দুইটা দাগ আমরা নিছি, এখানে দুইটা দাগ নিছি পাশাপাশি, এবং মানে ডান পাশ থেকে বাম পাশে, এবং ওপর থেকে নিচে দুইটা দাগ নিছি, আবার এদিকেও উপর থেকে দুইটা দাগ নিছি, একটা দাগ নিছি। তাহলে এই চারটা দাগ মিলিত হয়েছে চারটা বিন্দুতে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু আর চারটা বিন্দু। আপনার সাবজেক্ট, এটা হচ্ছে সবচাইতে সহজ এবং সবচাইতে মেন জিনিস, যে ছবি বলেন কিংবা ভিডিও বলেন, যদি আপনার সাবজেক্ট এই চারটা বিন্দুর মধ্যে থাকে, তাহলেই সেটা হবে আপনার রুল অফ থার্ডস মেনটেন করে ছবি তোলা বা ভিডিও করা। সেটা সেই রুল অফ থার্ডস এর আইনের মধ্যে বা সিস্টেমের ভেতর পড়বে। এবার বুঝতে পারছেন? এখন আসেন এ, বি আর সি এর গ্রেড পয়েন্টে। এটা হচ্ছে সায়েন্টিফিক একটা ব্যাখ্যা, যে আমরা মানুষরা যখনই যে জিনিসটার দিকে তাকাবো, সেই জিনিসটা না বাম থেকে ডান দিকে তাকাই, সেই জিনিসটা শুরু হয় বাম থেকে ডান দিকে, কখনই ডান থেকে বাম দিকে তাকাই না আমরা মানুষরা। ঠিক আছে? আমরা সব সময় যে কোনো দিকে, মানে যে কোনো কিছুতেই তাকান না কেন, আমরা সব সময় বাম থেকে ডান সাইডে তাকাই। আমরা কখনো ডান থেকে বাম সাইডে উল্টা তাকাই না, আমরা সব সময় বাম থেকে ডান দিকে তাকাই। আর এই কারণে গোল্ডেন রেশিওতে এইটা একটা আপনার সূত্র ফেলা হয়েছে, যে আপনার বাম দিকের এই জিনিসটার মূল্যায়নটা বেশি। সে কারণে এই যে যে রেশিওটা দেখতেছেন, আমরা প্রথম যে ইয়েটা বিন্দুটা পাইছি, আমরা ইন্টারসেক্টটা পাইছি, সেই ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের এ। তার মানে এই যেহেতু আমরা বাম থেকে ডান দিকে তাকাচ্ছি, প্রথমে কি আসছে আমাদের নজরে, এই যে এই বিন্দুটা, প্রথমে তো আমাদের এই বিন্দুটা নজরে পড়ার কথা, তাই না? তারপরে আমরা কি করি, বাম থেকে ডান দিকে তাকাই, আমরা ডান দিকে তাকাই, এ কারণে এটা হলো বি। এরপরে অনেক সময় আমরা করি কি, অনেক সময় নিচের দিকেও তাকাই, ঠিক আছে? তো এ কারণে এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এটার মানে আপনি আপনার মানে কাজ অনুসারে সেটার মূল্যায়ন করতেও পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে এই জিনিসটা আপনি কিভাবে পাবেন?
এই জিনিসটা আপনি ক্যামেরাতেও পাবেন, মোবাইলেও পাবেন। এটা হচ্ছে কি গ্রিড আকারে। আপনি যখন সেটিংসে যাবেন, ক্যামেরার সেটিংসে যাবেন, তখন এই জিনিসটা আপনি পাবেন। ঠিক আছে? এই জিনিসটা দেখবেন 3/3 তে আছে। মানে কি এই যে 3/3, এই 3/3 3/3 তে আছে। এটাই হচ্ছে গ্রিড লাইন। আর এটা দিয়ে আপনি এখন থেকে যেই ছবিগুলো তুলবেন বা ভিডিওগুলো তুলবেন, এই এই বিন্দুতে রেখে আপনি ছবিগুলো তুলবেন বা ভিডিওগুলো করবেন, দেখবেন ভিডিওটা কত সুন্দর হয়, কতটা মিনিংফুল হয়। ঠিক আছে? আচ্ছা, এখনো কাহিনী শেষ হয় নাই, মাত্র শুরু। কারণ এরপরে আরো ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, এগুলো আপনাদেরকে আমি শিখে দিচ্ছি। এবার আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। সেটা কিরকম? প্র্যাকটিক্যালটা হচ্ছে, দেখেন এই ফটোগ্রাফারটা ছবি তুলতেছে। কিসের ছবি তুলতেছে? নেচারের ছবি তুলতেছে বা প্রকৃতির ছবি তুলতেছে। ওকে, এখন সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে ফটোগ্রাফার নিজে। এ ইন্টারসেপ্টে আছে, এতে আর সিতে আছে ইন্টারসেপ্টটা। হ্যাঁ, এই কারণেই এই জিনিসটা রুল অফ থার্ডস এর মধ্যে পড়ছে। আচ্ছা, এবার আচ্ছা, এই মহিলাটার মাথার উপরে এত জায়গা কি কারণে? এই মহিলাটার মাথার উপরে এত জায়গা অযথাই না, এটার পিছনেও একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে এই যে মাথার উপরে যে স্পেসটা থাকবে, এটাকে কেউ কেউ আবার হেড স্পেসও বলে কিংবা হেডরুম বলে, কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে এটাকে হেডরুমই বলা হয়। এটাই হলো এটার আসল শব্দ বা ভাষা। আচ্ছা, তার মানে এখন ধরেন আমরা যদি ছবিটাকে এভাবে দেই, জিনিসটা কেমন লাগে? একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে না ছবিটা? মানে কেমন কেমন অসম্পূর্ণ যেন, লাগে, ভালো লাগে না এতো দেখতে। কেমন 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 যেন ইয়ে লাগতেছে না, ভাল লাগতেছে না, তাই না? কিন্তু দেখেন জি ভাইয়া। মিসিং লাগে। স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যখন এভাবে দিব, দেখেন এখন কিন্তু ছবিটা একটা মিনিংফুল একটা ছবির মতো লাগতেছে। যে সে একটা গাছের এদিকে দাঁড়ায় আছে, হ্যাঁ, গাছটা অনেক লম্বা। এটার মাধ্যমে আমরা কি বুঝেছি যে এই যে জায়গাটা যে রাখছি, এখন আমরা যদি এখানে দেই তো গাছটা তো উপরে কাটাও থাকতে পারে নাকি? কিন্তু আমরা একটা করছি কি এভাবে ছবিটা তুলছি, যার কারণে এই হেডরুমটা থাকার কারণে হয়েছে কি একটা ওই উপরের ফ্রেমের সাথে তার মাথার তালুর একটা পার্থক্য আছে, মানে অনেকখানি জায়গা খালি আছে, যার কারণে হয়েছে কি এই এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে না, গাছটা অনেক বড়, অনেক লম্বা। আবার এই যে দেখেন এই মহিলাটা এইদিকে দাঁড়িয়ে ওদিকে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, তাহলে এই মহিলাটা তো এইদিকে আছে, এই দিকের এই এতটুকু জায়গা ফাঁকা কেন? এতটুকু এই যে সামনের এইটার এতটুকু জায়গা খালি রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এটার নাম হলো লিডিং রুম বা ব্রিদিং স্পেস। মানে হচ্ছে এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই মহিলাটা একটা নেচারের ছবি তুলতেছে। আমরা এই জিনিসটা একটা মানে কি উদাহরণ পাচ্ছি বা একটা মানে আমাদের এই জিনিসটা জানান দিচ্ছে যে মহিলাটা ছবি তুলতেছে। এখন ধরেন আমরা যদি এই জিনিসটাকে এভাবে করি, কেমন লাগবে? দম নিতে পারতেছি আমরা ছবিটার মধ্যে? একটা মানে দম আটকানো একটা ভাব আছে না ছবিটার মধ্যে? একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ ভাব আছে না? কিন্তু যদি আমরা এভাবে করি, তাহলে কি আমাদের ছবিটা একটা মানে মিনিংফুল একটা ছবি হচ্ছে, যে এখানে একটা মহিলা ছবি তুলতেছে। কোথায়? প্রকৃতিতে ছবি তুলতেছে। আচ্ছা, এই যে এটা তো গেল আপনার আহ, কি বলে লিডিং রুম বা ব্রিদিং স্পেস। হ্যাঁ, তাহলে এই যে পিছনে যে যে একটা ব্লারি ব্লারি ভাব, মানে এই যে মহিলার পিছনে যে যে একটা ব্লারি ব্লারি ভাব, হ্যাঁ, এই জিনিসটা কেন? মানে এই জিনিসটার নাম কি? এই জিনিসটা কি জিনিসটা? এই জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মানে সাবজেক্টির পেছনে যে জিনিসটা থাকবে এটা হলো কি ব্যাকগ্রাউন্ড। মনে থাকবে? আচ্ছা, এছাড়াও আপনার ফটোগ্রাফি বলেন বা যাই বলেন, এখানে আরো কিছু মানে আপনার রুল আছে, যেগুলারে বলে আপনার যে গোল্ডেন রেশিও অথবা গোল্ডেন স্পাইরাল রুল। তারপরে কি বলে, সরি গোল্ডেন রেশিও না, ইয়ে গোল্ডেন স্পাইরাল রুল। তারপরে সিমেট্রি, তারপরে সিমেট্রিরও আবার অনেকগুলো সেকশনে ভাগ করা আছে। তারপরে মানে এছাড়া আরো অনেক কিছু, মানে এত এত রুল। আপনি ওই ফটোগ্রাফি যারা করে ওরা অনেক কিছু মাথায় নিয়ে তারপরে ফটোগ্রাফি করে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। এই যে এই ছেলেটা, আমি কি বলছি যে লুকিং রুম, মানে ছবি তুলতে গেলে একটা সাবজেক্টের সামনের দিকে, মানে সাবজেক্টটা যেদিকে তাকিয়ে থাকে ওই দিকে, যেমন এই যে এদিকে কি হচ্ছে, এই মেয়েটা এখানে দাঁড়ায় আছে, তো এই মেয়েটা তো তাকায় আছে এইদিকে, তাহলে এইদিকে খালি কেন?
কোন পরিবেশে সে দাঁড়ানো, সে কোন পরিবেশে আছে, কোন পরিবেশে থেকে সে ছবিটা তুলছে, এটার জন্য হ্যাঁ এই দিকের এই জায়গাটা খালি রাখা হয়েছে, যেটা বলা হচ্ছে লিডিং রুম বা ব্রিদিং স্পেস। এটার জন্য বোঝা যাচ্ছে, এই এতটুকু জায়গা খালির কারণে বোঝা যাচ্ছে যে সে একটা সি বিচে দাঁড়িয়ে ছবিটা তুলেছে। এখন যেহেতু মেটার লুকিংটা এদিকে, এই বরাবর, এই যে এই বরাবর, এ কারণে আমরা এই দিকটা একটু কম জায়গা রাখছি। এ দেখেন, আমরা এদিকটা একটু কম জায়গা রাখছি। এ দেখেন, মেয়েটার একদম চোখের মধ্যে পড়ছে বিন্দুটা। তাহলে আমরা এই যে যদি লুকিং এ বরাবর থাকে, মানে হচ্ছে কি 1/3, ঠিক আছে, 3/1 মধ্যে যদি আপনি এই বরাবর আপনি কোনো লুকিং পান, তাহলে আপনার ছবি এভাবে তুলতে হবে, পিছনে এতটুকু জায়গা রেখে আপনি ছবি তুলবেন। এখন যদি মেয়েটা আবার এদিকে তাকাইতো, তাহলে কিন্তু আপনার আবার ব্রিদিং স্পেস এদিকে বেশি রাখা লাগতো, ঠিক আছে। তাহলে এদিকটা কমে এভাবে চলে আসতো, এই যে এভাবে চলে আসতো যদি লুকিংটা এদিকে থাকতো। যদি লুকিংটা বাম দিকে থাকতো তাহলে এই দিকটা ব্রিদিং স্পেসটা বেড়ে যেত এদিকে, আর এদিকেরটা কমে যেত। যেহেতু মেয়েটা এই বরাবরে দেখেন এই বরাবর তাকিয়ে আছে, সো আমি এখন এভাবেই আমার ছবি তুলতে হবে রুল অফ থার্ড বরাবর। তাহলে এই ছবিতে মানে আলাদা কেন, এই ছবিতে এরকম কেন যে এইখানে তো আবার সে তো তাকিয়ে আছে এইদিকে, কারণ এইটার মাধ্যমেও এ আর বি গ্রেডের ইন্টারসেপ্টের কথা বলছিলাম না, আছে তার মধ্যে, চোখের মধ্যে, সাবজেক্টের মধ্যে আছে, সে তো সাবজেক্টের মধ্যে আছে, সরি বিন্দুটা তো সাবজেক্টের মধ্যে আছে, তাহলে এই ছবিটা ভুল হয় কিভাবে? এই ছবিটাও ভুল না। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি সেটা হচ্ছে আমার বিন্দুর যেখানেই আমার সাবজেক্ট থাকুক না কেন, তার এনভায়রনমেন্টটা জরুরি। তার এনভায়রনমেন্ট যদি ঠিকঠাক মতো বোঝা যায়, তাহলে আমার এই ছবিটা কখনোই ভুল না। আমার এই 4টা বিন্দুর যে কোনো একটা বিন্দুতে আমার সাবজেক্টকে রাখতেই হবে। এখন এই ছবিটা তো এরকমও হইতে পারতো, এরকমও হইতে পারতো, এই যে এরকমও হইতে পারতো, তাও এটা ভুল ছিল না। আবার এরকমও হইতে পারতো, এই যে এরকমও হইতে পারতো, তাও কিন্তু এটা ভুল না। এই লোকটা তাকিয়ে আছে এইদিকে, হ্যাঁ, তাহলে এ দেখেন, এই যে দেখেন, এই বলছিলাম না এ আর এ বি সি ডি, দেখেন লোকটা কিন্তু বি এর এই বিন্দুটার মধ্যেই কিন্তু লোকটা আছে, আমার সাবজেক্টটা আছে, লোকটা হচ্ছে সাবজেক্ট। দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার। এই যে হলিউডের আরেকটা মুভি, জেমস বন্ডের আরেকটা মুভির ইয়েটা দেখেন, ফ্রেমটা দেখেন, এখানে কিন্তু টু শট, মানে দুইটা ব্যক্তি আছে, পেছনে সামনের নায়ক, পেছনে তার আরেকটা এজেন্ট, তার বন্ধু যাই বলি। কিন্তু দেখেন এখানে কিন্তু এই এই সেকেন্ড ক্যারেক্টারটা কিন্তু কোনো বিন্দুতে নেই, আছে কোনো বিন্দুতে, আছে কোনো বিন্দুতে নেই, কিন্তু এখানে কে আমার সাবজেক্টটাকে, এখানে ফার্স্ট আমার সাবজেক্টটাকে জেমস বন্ড, আমাদের নায়ক হচ্ছে সাবজেক্ট, ইম্পর্টেন্ট। কিন্তু ওইভাবে শর্টের অনুসারে আমরা তখন, যেহেতু আমাদের এরকম একটা শট নিতে হবে, এরকম ফ্রেমে রাখতে হবে, সুতরাং আমাদেরকে, আমি জেমস বন্ডকে যদি এদিকে দিই তাহলে তো মেয়েটা আর এদিকে স্পেস পাবে না, তখন ক্যারেক্টারটা, মেয়েটার ইম্পর্টেন্সটা বেড়ে যাবে, জেমস বন্ডেরটা কমে যাবে। কিন্তু জেমস বন্ড যেহেতু এখানে ফার্স্ট লিড বা মেইন ক্যারেক্টার, সুতরাং জেমস বন্ডকে আমার স্বাভাবিকভাবেই বিতে রাখতে হয়েছে, আর মেয়েটাকে আউট অফ দ্য পয়েন্টে রাখতে হয়েছে। মানে এই গাছের ছবিটা যে তুলছি দেখেন, এ কিন্তু, ও কিন্তু, হ্যাঁ গাছটা সাবজেক্ট, ও কিন্তু এইদিকে মানে ডান দিকে, এইদিকে মেলে আছে, আছে না, ওর ডালপালা কিন্তু ডান দিকে, দেখেন এটা হচ্ছে ব্রিদিং স্পেস। দেখেন গাছের উপরে অতটুকু মানে ফাঁক রাখা হয়েছে, হেডরুমের জন্য ফাঁক রাখা হয়েছে, আর নিচে দেখেন বাকি এনভায়রনমেন্ট, দেখছেন। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখাই, সেটা হচ্ছে আমাদের সব সময় ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, ওই যে বলছি না 1/3, মনে আছে বললাম যে 1/3, এরপর থেকে যখনই ছবি তুলতে যাবেন তখনই ছবিটা এইভাবে তুলবেন। ধরেন আমরা এই ছবিটাকেই ধরি, আমরা যদি এখন হরাইজন যদি ধরি, যে আমরা অনেকে এইভাবে ছবি তুলি না, এই ছবিটা অ্যাকচুয়ালি ভুল ছবি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেমের মধ্যেই পড়ে নাই। তাহলে আমাদের এখন এই ছবিটাকে যদি পারফেক্ট ছবি বানাতে হয় তাহলে কিভাবে করতে হবে, এইভাবে করতে হবে। এই দেখেন, এই দেখেন, আমি বলছি না 1/3, তাহলে এই দুইটাকে যদি 2 ধরি, মানে 3/2 ধরি, আর এটাকে যদি 1 ধরি বা 1 ধরি, তাহলে কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 ভাগ হচ্ছে মরুভূমি পাহাড় আর 2 ভাগ হচ্ছে আকাশ। মানে আপনি এখন থেকে যে ছবি তুলতে যাবেন না কেন,
আপনি 1 ভাগ আর 2 ভাগ এভাবে ভাগ করে ছবি তুলবেন। যদি এইভাবে ধরি যে 1:2, তাহলে এইটা হচ্ছে আমার 1 আর এটা হচ্ছে আমার 2। তার মানে হচ্ছে কি 1:2। আচ্ছা, যদি এই ছবিটাকে আবার এইভাবে বানাই, এই দেখেন, এটা হচ্ছে আমার পারফেক্ট ছবি। কিভাবে? আমার 2 ভাগ হচ্ছে মরুভূমি আর 1 ভাগ হচ্ছে আকাশ। মানে তাহলে আমরা কি পাইলাম? 1:2। আমার 2 ভাগ মরুভূমি আর 1 ভাগ আকাশ। পাইছি 1:2। সবসময় এই রেশিওতে ছবি তুলবেন। মনে থাকবে? এই 4টা জি পয়েন্ট ভাই। এই 4টা পয়েন্ট খেয়াল রাখবেন আর এই 1:2 এর রেশিওটা মনে রাখবেন। তাহলেই দেখবেন আপনি ভিডিওগ্রাফি করেন বা ফটোগ্রাফি করেন, কোনো সমস্যা নেই। ওটাই হবে আপনার পারফেক্ট ফ্রেম। কেউ আপনার ভুল ধরতে পারবে না, আর ধরতে পারলেও সে মহাজ্ঞানী। 2 নাম্বার হচ্ছে লিডিং লাইন্স। তাহলে লিডিং লাইন্স যদি হয়, লিডিং লাইন্স মানে কি? লিডিং লাইন্স হচ্ছে, দেখেন, এটা কি একটা ছবি না ফ্রেমের মধ্যে? এটা যদি ছবি হয়, হ্যাঁ। এই দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন, এই লাইনটা গেল এইদিকে, এই লাইনটা গেল এইদিকে। তার মানে কি? এই এই যে লাইনটা গেছে, এই জিনিসটা আমাকে কোথায় লিড করতেছে? এই যে লোকটার মধ্যে, মানে লোকটার দিকে, সরি, লোকটার দিকে ইয়ে করতেছে, আমাদের লিড করতেছে, না না না, সোজা না, আমাদের লিড করতেছে কোন দিকে? এই লোকটার দিকে। এই সোজা লোকটা লিড হচ্ছে করতেছে। আমাদের সাবজেক্ট। এই লোকটা হচ্ছে আমাদের সাবজেক্ট। লোকটা সে কিন্তু সেন্টার ওয়াইজ আছে, এই যে সেন্টার, সে কিন্তু সেন্টারে আছে। এই দেখেন, সে কিন্তু ফ্রেমের সেন্টারে আছে। দেখেন, সে কিন্তু কোনো বিন্দুতে নাই, সে কিন্তু সেন্টারে আছে। কিন্তু তারপরেও লিডটা কোথায় হচ্ছে? লোকটার দিকে হচ্ছে লিডটা। মেইন ফোকাসটা হচ্ছে লোকটার দিকে। ঠিক আছে? এটাই হলো লিডিং লাইন, যে লাইনটা আমাদের লিড করবে কোন একটা সাবজেক্টের উপর। এখানে একজন বসে ছবি তুলতেছে। আচ্ছা, তাহলে এইখানে লিডিং লাইন কোনটা? এই যে সিঁড়িগুলো, এই যে এই 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 যে এইগুলা হচ্ছে লিডিং লাইন। এই পুরাটাই হচ্ছে লিডিং লাইন। দেখেন, এই লাইনটা কোথায় নিয়ে যাচ্ছে? লোকটার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের ফোকাসটা, মেইন ফোকাসটা লোকটার দিকে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে মেয়েটার এখানে লিডিং লাইনের, এই মেয়েটা কিন্তু কোনো পয়েন্টের মধ্যে নাই, রুল অফ থার্ডস এর পয়েন্টে নাই, কিন্তু এই মেয়েটা মিডল পয়েন্টে থাকলেও দেখেন লিডিং লাইন কিন্তু তাকে মেয়েটার দিকে ফোকাস করতেছে। এই দেখেন, এখানের এই যে স্টেশনের এই সিঁড়িটা, লোকটা উঠে যাচ্ছে, কিন্তু আমাদেরকে এই সিঁড়ি বরাবর যে লোকটা উঠে যাচ্ছে, এই দিকে ফোকাস করতেছে কি? এই লাইনটা, এই লাইনটা, এই বরাবর এই লাইনটা। মানে হচ্ছে এই এই ব্যাপারটা হলো আর কি, আপনার ফ্রেমে যে লাইনটা আছে আর কি, এটা মূলত আপনার নজরটাকে বাস কোন দিকে লিড করতেছে, এই লিডের যে ইয়েটা, ফোকাসটা, এটাই হচ্ছে আপনার লিডিং লাইন। গোল্ডেন স্পাইরাল রেশিও, এগুলো হচ্ছে গোল্ডেন স্পাইরাল রেশিও। সিমেট্রি, সিমেট্রি হলো কি? ধরেন এই যে এটা হচ্ছে সিমেট্রি। এটা কি? একটু ত্রিভুজ আকৃতি টাইপের আছে, আবার একই সিন বা একই জিনিসের রিফ্লেকশনটা সব দিকেই পড়ছে, বাট আমাদের কিন্তু ছবিটা ঘোলা হয় নাই কোনোটাই, রাইট? আমাদের কিন্তু কোনো দিকটা ঘোলা হয়নি, না ব্যাকগ্রাউন্ড, না ফোরগ্রাউন্ড, না সাবজেক্ট। কোনো কিছু ঘোলা আছে? কোনো কিছু ব্লার হয়েছে? দেখেন তো, কোনো কিছু ব্লার না। হয়েছে? কোনো কিছু কিন্তু ব্লার হয় নাই। এই জিনিসটাই হচ্ছে সিমেট্রিক্যাল ফটোগ্রাফি বা সিমেট্রিক্যাল ভিডিও। এই দেখেন, এই যে বলছিলাম না মাঝখানে একটা দাগ, এই দাগটা খেয়াল করেন। এই দেখেন, এই দাগটা খেয়াল করেন, এভাবে করে দেখেন, কোনো কিছু দেখেন, এই পিলার গুলো একদম স্পষ্ট। আবার এই যে বাকি পিলার, এই ব্রিজের ভেতর থেকে যেটা দেখা যাচ্ছে, রেল লাইনের ওই পার, ওইদিকে কিন্তু দেখেন ওইরকমই স্পষ্ট। স্পষ্ট না? ঘোলা আছে? ঘোলা তো নাই। এই দেখেন, এটা একটা এরোপ্লেনের ছবি। দেখেন, এটা হচ্ছে আমার এরোপ্লেন, হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট। দেখেন, দুইটার একটাও কিন্তু ঘোলা নাই। আছে? ব্লার আছে কোনোটার মধ্যে? ব্লারি কোনোটার মধ্যে কিন্তু ব্লারি ভাব নাই। না। এটাই হচ্ছে সিমেট্রিক্যাল পিকচারের আপনার উদাহরণ। যেমন এই যে দেখেন, এখানের মধ্যে কোনো ব্লারি ভাব আছে? দেখেন, মসজিদের ছবি আছে উপর দিকে, আবার নিচের দিকেও মসজিদের ছবি আছে। দেখছেন? এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি তো বুঝাইছেন যে 1/3 যেন ছবির রেশিও থাকে, এখানে তো 1/3 রেশিও নেই। তাহলে ব্যাপার হচ্ছে, আপনি যখন এই ধরনের টাইপের ছবি তুলতে যাবেন বা ভিডিও করতে যাবেন, তখন আপনি কি দেখাবেন? আপনার যে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি? মসজিদ। তাহলে এই মসজিদটা যদি সাবজেক্ট হয়, এটার রিফ্লেকশনটা কি? পানির মধ্যে পড়ছে। এখন আপনার কাছে এই ফ্রেমটা ভালো লাগছে, আপনি যদি এই জিনিসটা নেন,
তাহলে এটা হবে আপনার সিমেট্রিক্যাল ফুটেজ। কিন্তু এটাকে যদি আপনি আবার ইয়েতে ফেলেন, গ্রিডে ফেলেন, এ দেখেন, দেখছেন, এ দেখেন মিনার গুলো কিন্তু বিন্দুর মধ্যে আছে, দেখছেন, রিফ্লেকশনেও কিন্তু সেম জিনিসটা দেখা যাচ্ছে। একেবারে মাঝ বরাবর ছবিটাকে দুই ভাগ করা হয়েছে এবং এই বরাবরও দুই ভাগ করা হয়েছে। দেখেন গাছটা, দেখেন গাছটার রিফ্লেকশনটা পানির মধ্যে পড়েছে, যার কারণে এটা সিমেট্রিক্যাল শট হয়েছে। এরপরে আসছে কি, ফ্রেম ইন ফ্রেম, মানে কি ফ্রেমের ভেতর দিয়ে আরেকটা ফ্রেম। আচ্ছা, এটার উদাহরণটা কি? এটার উদাহরণটা হচ্ছে এই যে উইন্ডোটা দেখেন, দেখছেন, আমাদের এই ছবিটাতে একটা ফ্রেম, এই উইন্ডোটা আরেকটা ফ্রেম তৈরি করেছে, যেখানে দেখা যাচ্ছে এই মহিলাটা বাইরে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। এটা কিন্তু একটা ফ্রেম। তাহলে এটা যদি একটা ফ্রেম হয়, তাহলে এটা যদি একটা ফ্রেম হয়, তাহলে ভেতরের এইটাও তো একটা ফ্রেম নাকি? এই ছবিটা তো একটা ফ্রেম, ছবিটা নিজেই তো একটা ফ্রেম। কিন্তু আবার এই ছবিটার ভেতর দিয়ে আবার যেই দরজাটা আছে, এই দরজাটা এটাকে, এই জানালাটাকে বানানো হয়েছে, দরজার জানালাটাকে ফ্রেম বানানো হয়েছে। এই ফ্রেমের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে যাত্রীরা বসে আছে তাদের সিটে। এই কারণেই এই ছবিটাকে বলা হচ্ছে ফ্রেম ইন ফ্রেম, মানে ফ্রেমের ভেতরে আরেকটা ফ্রেম। এই যে ফ্রেমের ভেতরে আরেকটা ফ্রেম, এই দেখেন এইটা একটা ফ্রেম তৈরি করেছে, এখান থেকে আবার এই দৃশ্যটা দেখা যাচ্ছে। তো আমার এই চার কোণা এটা তো নিজেই একটা ফ্রেম, আবার এই জিনিসটা আরেকটা ফ্রেম তৈরি করেছে, যার কারণে এটা হলো ফ্রেম ইন ফ্রেম। দেখেন এই যে গাড়ির জানালা, এটা একটা ফ্রেম, বুঝছেন, ফ্রেম ইন ফ্রেম। দেখেন এই যে ছায়া, ছায়া একটা ফ্রেম তৈরি করেছে এই লোকটার, দেখেন ফ্রেম ইন ফ্রেম, এটা একটা ফ্রেম, আর সেই সাথে এই ছায়াটা আবার আরেকটা ফ্রেম তৈরি করেছে, বুঝছেন, এটা একটা ফ্রেম, এর মধ্যে আবার আরেকটা ফ্রেম তৈরি হয়েছে, আবার ওইটার ভিতরে আবার আরেকটা, ওটার ভিতরে আবার আরেকটা, ওইটার ভিতরে আবার আরেকটা, এভাবে করে একটার পর একটা ফ্রেম খালি আছেই। দেখেন এইখান থেকে এইভাবে করে এই এতটুকু হলো একটা ফ্রেম, এইটা একটা পুরোটা ফ্রেম, আর এই এতটুকু হচ্ছে আরেকটা ফ্রেম, ফ্রেম ইন ফ্রেম। দেখেন এটা একটা ফ্রেম। তাহলে আমাদের সেকেন্ড ক্লাস এ পর্যন্তই।